হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। নিম্নমুখী প্রবণতা রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। এই সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে চতুর্থ কার্যদিবস সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে, তবে খুব একটা বেশি নয়, 5 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে। এর সাথে লেনদেনের পরিমাণও কিছুটা কম রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। আমরা দেখেছি গত পরশুদিন লেনদেন হয়েছে প্রায় 600 কোটি টাকা, এরপর গতকাল লেনদেন হয়েছে 427 কোটি টাকা। সেই হিসেবে আজ কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখেছি প্রায় 250 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আজ হয়তোবা 400 থেকে 450 কোটি টাকার মতো লেনদেন হতে পারে। দর্শক, এখন আপনাদেরকে দেখিয়ে দেব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে। এর পাশাপাশি আমরা দেখে নিব টপ গেইনার এবং লুজারের অবস্থান। টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে আজ ফুয়াং ফুড, 10 কোটি 68 লাখ টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, 10 কোটি 28 লাখ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে ফুয়াং সিরামিক, এটি 9 কোটি 44 লাখ টাকা লেনদেন হয়েছে। মুন্নু ফেব্রিক্স রয়েছে চতুর্থ অবস্থানে, 8 কোটি 5 লাখ টাকা লেনদেন হয়েছে। পঞ্চম অবস্থান রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড, 7 কোটি 54 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত। তবে ফুয়াং ফুড দেখা যাচ্ছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে 10%। আমরা এখন দেখে নিব টপ গেনার। টপ গেনার অবশ্যই ফুয়াং ফুড থাকবে, যেহেতু 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিব ফুয়াং ফুডের সাথে আর কোন কোন কোম্পানিগুলো রয়েছে টপ গেনারে। দেখে নিচ্ছি টপ গেনের অবস্থান। ফুয়াং ফুড রয়েছে প্রথম অবস্থানে। দ্বিতীয় অবস্থানে আরেকটি কোম্পানি 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, সেটি হচ্ছে এস আলম কোল রোল স্টিল মিলস, তবে এটি লেনদেন খুব কম হচ্ছে। অনেক সময় সার্কিট ব্রেকার টাচ করলে দেখা যায় যে সেলার থাকে না, সেই জন্য লেনদেন কম হয়ে থাকে। শাইনপুকুর সিরামিক্স রয়েছে তৃতীয় অবস্থানে, এটি প্রায় 9.70% বৃদ্ধি পেয়েছে। দেশবন্ধু পলিমার রয়েছে চতুর্থ অবস্থানে, 7.22% বৃদ্ধি পেয়েছে। ফুয়াং সিরামিক রয়েছে পঞ্চম অবস্থানে, 6.57% বৃদ্ধি পেয়েছে। এবং লেনদেনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ফুয়াং গ্রুপের ফুয়াং ফুড এবং ফুয়াং সিরামিক এই দুটি বেশ ভালো লেনদেন হচ্ছে। একটি দেশ আমরা দেখতে পাচ্ছি যে 10 কোটি 68 লাখ টাকা লেনদেন হয়েছে, আরেকটি 9 কোটি 44 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত। তাহলে টপ গেনের 5টি কোম্পানির মধ্যে 2টি 20 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা এখন দেখে নিই টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে ঢাকা শেয়ার বাজারে। টপ লুজারের জন্য আমরা অপেক্ষা করছি দর্শক। জানিয়ে রাখি আজ লেনদেনের গতি গতকালের মতোই রয়েছে। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে 250 কোটি টাকার উপরে। টপ ট্রেড আমরা দেখে নিয়েছি, এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজার। টপ লুজার চলে এসছে রেনুক যজ্ঞেশ্বর, রয়েছে প্রথম অবস্থানে টপ লুজারে। দ্বিতীয় অবস্থান রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, 4.48% দর হারিয়েছে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে, 3.66% দর হারিয়েছে। আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে, 3.23% দর হারিয়েছে। তসরিফা রয়েছে পঞ্চম অবস্থানে, 3.10% দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি টপ লুজারের 2টি কোম্পানি ঘিরে কিছুটা আগ্রহ রয়েছে। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড 1 কোটি 44 লাখ টাকা লেনদেন হয়েছে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 1 কোটি 62 লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান। এখন আমরা দেখে নিব খাত ভিত্তিক কী অবস্থা রয়েছে ঢাকা শেয়ার বাজারে। এক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিতে চাচ্ছি আজ টেক্সটাইল খাতের কেমন অবস্থা রয়েছে ঢাকা শেয়ার বাজারে। এক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিব টেক্সটাইল খাতের কোন কোন কোম্পানিগুলো টপ ট্রেডে রয়েছে। এছাড়া দেখে নিব টেক্সটাইল খাতের কোন কোন কোম্পানি টপ গেইনার এবং লুজারে রয়েছে। টেক্সটাইল খাতের প্রথম যে কোম্পানিটি টপ ট্রেডে রয়েছে সেটি হচ্ছে মুন্নু ফেব্রিক্স, এখন পর্যন্ত 8 কোটি 11 লাখ টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 2 কোটি 96 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ড্রাগন সোয়েটার, 2 কোটি 34 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে সাইহাম কটন মিলস, 2 কোটির লেনদেন হয়েছে। সিমটেক্স রয়েছে পঞ্চম অবস্থানে, এখন পর্যন্ত 1 কোটি 88 লাখ টাকা লেনদেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শতাংশের দিক থেকে শুধুমাত্র সিমটেক্স 1.41% দর হারিয়েছে। টপ ট্রেডে বাকি 5টি কোম্পানির মধ্যে 4টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিলাম টেক্সটাইল খাতে টপ ট্রেডে কারা রয়েছে এবং টপ ট্রেডের ক্ষেত্রে লেনদেনের পরিমাণ যদি আমরা দেখি, প্রথম কোম্পানিটি 8 কোটি টাকার উপর লেনদেন হয়েছে, এরপর বাকি কোম্পানিগুলো 3 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে। টেক্সটাইল খাতে আমরা এখন দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। টেক্সটাইল খাতে টপ গেইনের প্রথম অবস্থান রয়েছে মুন্নু ফেব্রিক্স,
এটি এখন পর্যন্ত 4.82% বৃদ্ধি পেয়েছে। জাহিন স্পিনিং মিলস রয়েছে দ্বিতীয় অবস্থানে, 4.11% বৃদ্ধি পেয়েছে। টুং হাই রয়েছে তৃতীয় অবস্থানে, 3.13% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। ঢাকা ডাইং রয়েছে চতুর্থ অবস্থানে, প্রায় 3% বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে এমএল ডাইং, এটি 2.83% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি টপ গেইনারেও মুন্নু ফেব্রিক্স ভালো লেনদেন হচ্ছে 8,11,00,000 টাকার মতো। এছাড়া বাকি সব কোটি আমরা দেখতে পাচ্ছি 1 কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। এখন দেখে নেই টেক্সটাইল খাতে টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো টেক্সটাইল খাতে বেশি দর হারিয়েছে। টপ লুজারের মধ্যে আমরা অপেক্ষা করছি টপ লুজারের জন্য টেক্সটাইল খাতে। তশরিফা রয়েছে প্রথম অবস্থানে, শতাংশের দিক থেকে 2.71% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কোয়ার নিট কম্পোজিট, এটি 2.45% দর হারিয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভিএফএস টিডিএল, এটি 2.27% দর হারিয়েছে। নিউ লাইন ক্লোদিং, এটি রয়েছে চতুর্থ অবস্থানে, 1.79% দর হারিয়েছে। সিমটেক্স রয়েছে পঞ্চম অবস্থানে, 1.41% দর হারিয়েছে এখন পর্যন্ত। টপ লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5টি প্রতিষ্ঠানই কোনোটি 2 কোটি টাকার উপরে লেনদেন ছাড়াইনি। এক্ষেত্রে তশরিফা 1 কোটি লেনদেন হয়েছে, নিউ লাইন ক্লোদিং 1,16,00,000, সিমটেক্স 1,88,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। আমরা টেক্সটাইল খাত দেখে নিলাম। এখন আমরা দেখে নিব ইঞ্জিনিয়ারিং খাতে কেমন রয়েছে। এর পাশাপাশি আমরা দেখে নিব ফুড অ্যান্ড অ্যালাইড খাতের কী অবস্থান রয়েছে। প্রথমে দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড খাতের কী অবস্থা। ফুড অ্যান্ড অ্যালাইড খাতের জন্য আমরা অপেক্ষা করছি। এক্ষেত্রে আমরা দেখিয়ে দিব দর্শক ফুড অ্যান্ড অ্যালাইড খাতে কোন কোন কোম্পানিগুলো লেনদেন বেশি হচ্ছে, শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইডের টপ ট্রেড। ফুড অ্যান্ড অ্যালাইডের টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ফুয়াং ফুড, এটি আগে আমরা দেখেছি ডিএসসি টপ ট্রেডেও এই প্রতিষ্ঠানটি স্থান করে নিয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, লেনদেন হয়েছে 10,71,00,000 টাকার মতো। রংপুর ডেইরি ফুড, এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5,79,00,000 টাকা লেনদেন হয়েছে। ব্যাটবিসি রয়েছে তৃতীয় অবস্থানে, 5,42,00,000 টাকা লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে হচ্ছে লাভেলো, 3,51,00,000 টাকা লেনদেন হয়েছে। গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটি রয়েছে পঞ্চম অবস্থানে, 3,24,00,000 টাকা লেনদেন হয়েছে। আমরা ফুড অ্যান্ড অ্যালাইড খাতে টপ ট্রেডে দেখতে পাচ্ছি 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, 2টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে টেক্সটাইল ফুড অ্যান্ড অ্যালাইড খাতে কোন কোন কোম্পানির দর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড খাতে টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে ফুয়াং ফুড, 10% বৃদ্ধি পেয়েছে। বিডি থাই ফুড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 6.29% বৃদ্ধি পেয়েছে। গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, এটি দেখা যাচ্ছে তৃতীয় অবস্থানে রয়েছে, 3.28% বৃদ্ধি পেয়েছে। অ্যাপেক্স ফুডস রয়েছে চতুর্থ অবস্থানে, 0.78% বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল টি কোম্পানি এনটিসি রয়েছে পঞ্চম অবস্থানে, 0.57% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা ফুড অ্যান্ড অ্যালাইড খাতে টপ গেইনার দেখে নিলাম। এখন আমরা দেখে নিব ফুড অ্যান্ড অ্যালাইড খাতে টপ লুজার কারা রয়েছে, অর্থাৎ কারা দর হারিয়েছে সবচেয়ে বেশি। ফুড অ্যান্ড অ্যালাইড খাতে সবচেয়ে বেশি দর হারিয়েছে জেমিনি সি ফুড, এখন পর্যন্ত 1.78% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থান হচ্ছে মেঘনা পেট, 1.59% দর হারিয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি, এটি 1.41% দর হারিয়েছে। শ্যামপুর সুগার মিল, এটি রয়েছে চতুর্থ অবস্থানে, 1.37% দর হারিয়েছে। রংপুর ডেইরি ফুড রয়েছে পঞ্চম অবস্থানে, 1.12% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম ফুড অ্যান্ড অ্যালাইড খাতে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো কোম্পানিগুলো সর্বোচ্চ মাত্র 2% দর হারিয়েছে, অর্থাৎ খুবই স্বাভাবিক রয়েছে। এখন আমরা দেখে নিব প্রকৌশল খাতের অবস্থা কী রয়েছে, প্রকৌশল খাতে কোন কোম্পানিগুলো লেনদেন বেশি হচ্ছে, এছাড়া শতাংশের দিক থেকে দর বৃদ্ধি এবং কমেছে কোন কোম্পানিগুলো বেশি। টপ ট্রেডের প্রকৌশল খাতের প্রথম অবস্থান রয়েছে গোল্ডেন সান, এখন পর্যন্ত 4,65,00,000 টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডোমিনেজ স্টিল, 2,85,00,000 টাকা লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে কেডিএসএ লিমিটেড, এটি এখন পর্যন্ত 2,48,00,000 টাকা লেনদেন হয়েছে। দেশবন্ধু পলিমার, এটি রয়েছে চতুর্থ অবস্থানে, 2,17,00,000 টাকা লেনদেন হয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম, এটি 2.15 অর্থাৎ 2,15,00,000 টাকা লেনদেন হয়েছে। শতাংশের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতের 5টি কোম্পানি টপ ট্রেডে 5টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নিই বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে প্রকৌশল খাতে কোন কোম্পানিগুলো বেশি বৃদ্ধি পেয়েছে। দেশবন্ধু পলিমার এখন পর্যন্ত 7.22% বৃদ্ধি পেয়েছে। ডমিনেট স্টিল 3.42% বৃদ্ধি পেয়েছে। বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড, এটি রয়েছে তৃতীয় অবস্থানে, 3.35% বৃদ্ধি পেয়েছে। কপারটেক রয়েছে চতুর্থ অবস্থানে, 3% বৃদ্ধি পেয়েছে। গোল্ডেন সান রয়েছে টপ গেইনার পঞ্চম অবস্থানে, 2.88% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখিয়ে দিলাম প্রকৌশল খাতের কী অবস্থা রয়েছে। এখন আমরা প্রকৌশল খাতের টপ লুজারে কারা রয়েছে সেটা দেখে নিচ্ছি। প্রকৌশল খাতের টপ লুজারের প্রথম অবস্থানে রয়েছে বিডি অটোকার, 1.72% দর হারিয়েছে। ইস্টার্ন ক্যাবলস রয়েছে দ্বিতীয় অবস্থানে, 1.57% দর হারিয়েছে।
বিএসআরএম স্টিল রয়েছে তৃতীয় অবস্থানে 0.95% দর হারিয়েছে। বিএসআরএম লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে 0.63% দর হারিয়েছে। ইফাদ অটোস রয়েছে পঞ্চম অবস্থানে 0.42% দর হারিয়েছে। এবং আমরা লেনদেন দেখতে পাচ্ছি এখন পর্যন্ত টপ লুজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে 54 লাখ টাকার মতো, অর্থাৎ 1 কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে টপ লুজারে থাকা প্রকৌশল খাতের সবকটি কোম্পানি। আমরা দেখিয়ে দিলাম ঢাকা শেয়ার বাজারে টপ রেট গেইনার লুজার এবং খাত ভিত্তিক আলোচনা আমরা দেখে নিলাম। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, জানিয়ে দেব সঞ্চয়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় সঞ্চয় অধিদপ্তর 4টি সঞ্চয় স্কিম চালু রেখেছে। দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এসব সঞ্চয়পত্রের প্রচলন করা হয়েছে। সঞ্চয়পত্রের কোন স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেন, কত টাকা বিনিয়োগ করা যায় এবং সুদের হারই বা কত, এসব তথ্য এখন সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি। সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদের হার এখন 10.11 থেকে 12.40%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা, ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানে সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে সুদের হার এখন 11 থেকে 12.30%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম হচ্ছে 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র। 18 ও তদূর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি নারী 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে সুদের হার এখন 10.11 থেকে 12.50%। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনার সঞ্চয়পত্র। অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা বা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। পেনশনার সঞ্চয়পত্রে সুদের হার এখন 10.11 থেকে 12.55%। এবার মুদ্রা বাজারের খবর। কলমানি রেট এখনও 2 অঙ্কের ঘরে আটকে আছে। 9.75 থেকে 11% মধ্যে ওঠানামা করছে। 19শে ফেব্রুয়ারি কলমানি রেট ছিল 9.75 থেকে 11% মধ্যে। অপরিবর্তিত আছে রেপো রেট। রেপো রেট এখন 10%। এছাড়া স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও SLR 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF অপরিবর্তিত রয়েছে 8.5%। এখন জানিয়ে দিচ্ছি ব্যাংকের আমানত ও সুদের হার এবং ক্রেডিট কার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক, জানিয়ে রাখি শুধুমাত্র আমানত এবং সুদের হারই জানিয়ে দেব। আমানতের বিপরীতে ব্যাংকগুলো বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে। সঞ্চয় হিসাবে 50,000 টাকার নিচে থাকলে কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না। তবে 50,000 থেকে 5 লাখ টাকার নিচে 0.50%, 5 লাখ থেকে 25 লাখ টাকার নিচে 1%, 25 লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসেবে জমা থাকলে ব্যাংকগুলো সাধারণত 2% হারে সুদ বা মুনাফা দেয়।
অন্যদিকে মেয়াদি আমানত তথা এফডিআরে 6 মাস এবং 1 বছর মেয়াদি আমানতে 6.5% থেকে 10%, 2 বা 3 বছর মেয়াদি এফডিআরে ভালো ব্যাংকগুলো 7.25 থেকে 7.75% পর্যন্ত সুদ দেয়। তবে তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক এখন 10 থেকে 12% পর্যন্ত সুদ দিচ্ছে। পলিসি রেট বেশি থাকায় ব্যাংক ঋণ এখন অনেক ব্যয়বহুল। ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে ব্যাংকগুলো এখন গ্রাহকের কাছ থেকে 12 থেকে 14% পর্যন্ত সুদ নিচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে 14% পর্যন্ত। তবে হাউস লোনে সুদ কিছু কম। ব্যাংকগুলো হাউস লোন দিচ্ছে 11 থেকে 13% সুদে। এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে। আর পার্সোনাল লোন, কার লোন ও হাউস লোনে ব্যাংকগুলো কমপক্ষে 0.575% বা সর্বোচ্চ 17,250 টাকা প্রসেসিং ফি আদায় করছে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের পাওনা $5.8 ট্রিলিয়ন। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা অ্যাকশন এইড এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে জরুরি ভিত্তিতে এই ঋণ ছাড়ের আহ্বান এবং বৈশ্বিক অর্থনীতির ন্যায় বিচারের উপর জোর দেওয়া হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস, বন্যা, ঝড় সহ অন্তত 15টি দুর্যোগের মুখোমুখি বাংলাদেশ। যদিও এসবের জন্য মূলত দায়ী উন্নত বিশ্বের অতিরিক্ত কার্বন নিঃসরণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও তা অধরাই রয়ে আছে। সম্প্রতি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে হু ওজ হু নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল। এখানে বলা হয় 2024 সালে বিশ্বের 54টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলো তাদের জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে $138 বিলিয়ন। প্রতিবেদনে উঠে আসে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর কাছে $107 ট্রিলিয়ন ঋণী ধনী দেশগুলো, যা এসব দেশের বিদেশি ঋণের তুলনায় 70 গুণ বেশি। অ্যাকশন এইডের প্রতিবেদনে 70টিরও বেশি দেশের তথ্য উপস্থাপন করা হয়েছে। 1992 সাল থেকে ধনী দেশগুলোর কাছে নিম্ন পরিসরের অনুমান অনুযায়ী $5.8 ট্রিলিয়ন জলবায়ু ঋণ পাওনা রয়েছে বাংলাদেশের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মাফিয়া থাবায় ঝুঁকিতে পড়া ব্যাংকগুলো নিয়ে কাজ শুরু করেছে বিশ্বখ্যাত 3 অডিট ফার্ম কেপিএমজি, ইউআই ও ডেলয়েট। এসব ব্যাংকের ঋণ, দায়, সম্পদ ও বন্ধকি সম্পত্তি যাচাই করা হচ্ছে। পাশাপাশি সংঘবদ্ধ লুটেরা চক্রের অর্থনৈতিক অপরাধ শনাক্ত, অবৈধ অর্থ খুঁজে বের করা ও পাচার হওয়া অর্থ উদ্ধারে ফরেনসিক অডিট করবে এই 3 বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। হাসিনা সরকারের আমলে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত $17 বিলিয়ন। নামে বেনামে এই বিপুল অর্থ ঋণের নামে তুলে নিয়ে পাচার করেছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের থাবায় ফোকলা প্রায় 1 ডজন ব্যাংক। ব্যাংকগুলোর ঋণ, দায় এবং বন্ধকি সম্পত্তির মূল্য যাচাই ও মূলধন বের করতে কাজ করছে বিশ্বখ্যাত অডিট ফার্ম কেপিএমজি, ইউআই ও ডেলয়েট। এই প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্য হলো যে ব্যাংকগুলোর আর্থিক অবস্থাটা কি, আমরা যেটা বলি অ্যাসেট রিভিউ করা, তাদের যে অ্যাসেটগুলো আছে, বিশেষভাবে যে লোনগুলো তারা দিয়েছে বা বিনিয়োগ যে করেছে, এগুলোর প্রকৃত অবস্থাটা কি পরিমাণ ফেরত পাওয়া যাবে, তাদের কোয়ালিটি কেমন, এগুলো জানা। নিরীক্ষা কাজে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমাদের 3টা টাস্কফোর্স করা হয়েছে। এই 3টা এরিয়াতেই আমরা ব্যাপক কাজ করছি। একিউআর এর ক্ষেত্রে তো আপনারা জানেন যে আন্তর্জাতিক অডিট ফার্মসগুলো সেখানে কাজকর্ম শুরু করেছে।
তাদেরকে সুপারভিশন করার জন্য আরেকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করছে। বৈশ্বিক এসব অডিট ফার্ম ব্যক্তি, প্রতিষ্ঠান ও চক্রের আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ এবং অর্থনৈতিক অপরাধ ও অবৈধ অর্থ শনাক্তকরণ, অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থ উদ্ধারে নিয়োগদাতাকে পরামর্শ দেয়। অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোল, FBI, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সকে মামলা করতেও সহায়তা করে এসব অডিট ফার্ম। আর নিরীক্ষা কাজে ফরেনসিক ইনভেস্টিগেশন, সংশ্লিষ্টদের নেটওয়ার্ক ও সোশ্যাল লিঙ্ক করা হয়। এই হেলথ চেক করার ফলে আর্থিক অবস্থাটা যদি ফরেনসিক অডিটের মাধ্যমে বের হয়ে আসে, তাহলে বোঝা যাবে কারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংক থেকে টাকা নিয়েছে। প্রকৃতপক্ষে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বোঝার জন্যই কিন্তু এই অডিটটা করা হচ্ছে। এদিকে ব্যাংক খাত থেকে লুট হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের হদিস ও পুনরুদ্ধারে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো BanglaNews24.com এর নির্বাহী সম্পাদক, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম মিন্টুর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।